আমি নিম কাঠ চুরি করি। আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি? কান মোড়া দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? মুখ্যমন্ত্রী কি বলছে? আমি নিম কাঠ চুরি করিনি, আমার বাড়ি 4টে নিম কাঠ। এই কথা যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। এই মুখ্যমন্ত্রী বলছে আমি ওসব বুঝি না, তোমরা আন্দোলন দিল্লি গিয়ে করো। আব্বাস সিদ্দিকী ওয়াকফ নিয়ে 10 বছর আগে থেকে বলে আসছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড এতদিন কি করছিল? আমি চাইছি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেই। নরেন্দ্র মোদী সে কাজ করছে না কেন? দেখুন, আমরা আমাদের দেগঙ্গা যে থানা আছে, আমরা থানার থেকে সহযোগিতা ভালোই পাচ্ছি, কোনো অসুবিধা নেই আমাদের। এবং আমাদের দেগঙ্গা থানা অনেক এগিয়ে রয়েছে। আপনারা জানেন এই ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদে যে একটা বিশৃঙ্খলা ঘটেছে, তার জন্য আমাদের দেগঙ্গা থানা সর্বদলীয় বৈঠক ডেকেছিল। সেই বৈঠকে আমিও ছিলাম, আমাকেও কিছু বলার জন্য বলেছিল, আমিও বলেছিলাম। আমরা বলেছিলাম কোথায় কি হচ্ছে আমাদের দেখার দরকার নেই। আমরা দেগঙ্গা ব্লক থেকে, দেগঙ্গা বিধানসভাটাকে, হাড়োয়া বিধানসভাটাকে আমরা আমাদের মতো করে রাখবো। আমরা বাইরে কোনো রকম প্ররোচনা পা দেবো না। আমরা আন্দোলন, সংবিধান অধিকার দিয়েছে, আমরা আন্দোলন করব। আর আমাদের আন্দোলনটা হবে শান্তিপ্রিয় আন্দোলন। কোনো রকম অরাজকতা সৃষ্টি চলবে না। অরাজকতার মধ্যে আইএসএফ থাকে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নোংরা, সমাজ নোংরা হয়ে গেছে, নোংরা পরিষ্কার করতে এসছে, এরা নোংরামু করতে আসেনি। অতএব তৃণমূলের যে সমস্ত ভাই বোনেরা আছে, আপনারাও জানেন আমার সম্প্রদায়ের যে সমস্ত মুসলমান ভাইয়েরা আছে যারা তৃণমূল করে, তাদেরকে আমি করজোড়ে নিবেদন করছি যে আপনি রাজনীতি করেন, যাই করেন, আপনাকে ভাবতে হবে আপনি কোন কমিউনিটির থেকে বিরাজ করছেন। আপনার কমিউনিটি আজকে শেষের পথে চলে যাচ্ছে। আপনারা বিভিন্নভাবে আজকে ৭৭ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলে ভোট দিয়েছেন, বিনিময়ে কি পেয়েছেন? আর আজকে তৃণমূল সরকারকে ভোট দিয়েছেন, এই ১২-১৫ বছর তাকে রেখেছেন। আর আজকে তিনি কি বলছে? তোমাদের যখন অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, কেন্দ্র সরকার যখন তোমাদের ভিটে বাড়ি, তোমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান নিয়ে নিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী বলছে আমি ওসব বুঝি না, তোমরা আন্দোলন দিল্লি গিয়ে করো। তাহলে দিল্লির যখন ব্যাপার থাকে, মুখ্যমন্ত্রী বাংলা আন্দোলন করে কেন? ১০০ দিনের কাজের টাকা না দিলে বাংলায় আন্দোলন করে কেন? এবং এই ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রীর লোকেরাও তো এই বাংলায় আন্দোলন করেছিল। আজকে ওনার আন্দোলনটা ছলচাতুরি আন্দোলন, মানে জায়গায় গিয়ে আন্দোলন করবে না, বিধানসভার মধ্যে নয়, পার্লামেন্টের মধ্যে নয়, উনি বাইরে আন্দোলন করবে। এবং এই নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষকে সঙ্গে নিয়ে, নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে ওয়াকফের বিরুদ্ধে, এবং আরো অন্যান্য রাজ্য থেকে করেছে। এই মুখ্যমন্ত্রী চাইছে, পরিষ্কার হয়ে গেল আগামীকালকে, যে মুখ্যমন্ত্রী চাইছে এই বিল পাশ হয়েছে, ঠিক হয়েছে, মুসলমানদের উপরে চাপ আসুক, মুসলমান আমার। এই জন্য উনি মন্দির বা ধাম তৈরি করেছে এই রাজকোষের পয়সা দিয়ে। উনি জানে না, উনি সংবিধানের দায়িত্ব থেকে কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কোনো এক জাতিকে, যে গণতান্ত্রিক দেশ, সেই দেশের মধ্যে কোনো এক জাতিকে রাজকোষের পয়সা দিয়ে মন্দির বা মসজিদ বানাতে পারে না। তিনি কিন্তু সেই কাজটা করেছে। অতএব সংবিধানকে ভায়োলেন্স করেছে। উনিও একজন মানে কি বলবো, সংবিধান বিরোধী বলে আমি আখ্যা দেবো। আজকে আপনাদের সামনে বলছি, আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই মুখ্যমন্ত্রী সংবিধান বিরোধী। যেহেতু এই মন্দিরটা আমার, মন্দিরের উপর কোনো আপত্তি নেই, মন্দির একটা কেন, 1000টা মন্দির হোক, মসজিদ হোক, কিন্তু রাজকীয় পয়সা নিয়ে কোনো রাজনৈতিক দল, কোনো সম্প্রদায়ের একটা প্রোপাগান্ডা তৈরি করতে পারে না, যেটা মুখ্যমন্ত্রী করেছে। দেখলেন না আপনারা, মুখ্যমন্ত্রীকে বললো এই মন্দির করতে গিয়ে তিনি নিম কাঠ চুরি করেছে। কে বলেছে? শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কি বলছে? আমি নিম কাঠ চুরি করিনি, আমার বাড়ি 4টে নিম কাঠ। এই কথা হলো? এটা মুখ্যমন্ত্রীর কথা হলো? তোমাকে চোর বলছে আর তুমি এরকম ভাষায় কথা বলছো, এই স্টেজে উঠে লজ্জা করে না? তুমি যদি চুরি না করে থাকো, সত্যিকারে যদি তুমি দোষী না হয়ে থাকো, তুমি ওই শুভেন্দুর বিরুদ্ধে কেন কেস করছো না? নাটক করছো না? মুসলমানদের নিয়ে নাটক করছো। আর এই মুসলমান সমাজের মধ্যে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, আমি তাদেরকে সতর্ক করছি, এখনো সজাগ হয়ে যান, জাগ্রত হন। আপনারা কিন্তু মুসলিম সমাজটাকে মানে বিভ্রান্তকরের মধ্যে ফেলে দিচ্ছেন। কার প্রতি এখনো ভরসা করে রয়েছেন? তবে আমি কিছুটা দেখলাম বক্তব্য, অনেক নেতা, যে সমস্ত অরাজনৈতিক নেতা কিছু কিছু আছে, তাদের আমি আজকে বক্তব্য দেখলাম, অনেকটাই তারা সমঝোত হয়েছে। তারা এখন বুঝতে পেরেছে যে মুখ্যমন্ত্রীর মুখ না মুখোশ, তার আসল চরিত্রটা। আমরা কিন্তু অনেক এই আব্বাস সিদ্দিকী ওয়াকফ নিয়ে 10 বছর আগে থেকে বলে আসছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড এতদিন কি করছিল? আজকে বিল পাস হয়ে যাওয়ার পরে কেন হাঙ্গামা করছে? এর আগে থেকে কেন সেই পরিকাঠামো তৈরি করেনি? এই কথার জবাব দিতে পারবে? আমি মুসলিম পার্সোনাল ল বোর্ড এই প্রোগ্রাম করছে, আমি সাধুবাদ জানাই,
কিন্তু এই প্রোগ্রামটা হতে দিল না। কেন তারা বলছে না এই যে বাংলায় প্রোগ্রাম হলো না, এই 26 তারিখে যে প্রোগ্রাম হলো না, এই মুখ্যমন্ত্রী করতে দেয়নি, এই কথাটা কেন জোর করে বলছে না? কোথায় তাদের বাধা? কত টাকা খেয়ে রয়েছে? কম নিয়ে বাদামও হচ্ছে। এখনো সজাগ হন, শুধরে যান। যে সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালারা এখনো মুখ্যমন্ত্রীকে নিয়ে তাবেদারি করছেন, আমি বলে দিলাম, নাহলে এই বাংলার মুসলমান সমাজ, আদিবাসী সমাজ, হিন্দু সমাজ এরা যখন জাগ্রত হবে পালানোর পথ পাবে না। কিন্তু শ্রীলঙ্কায় দেখেছেন না, বাংলাদেশ দেখেছেন না, এইরকম ঘটনা আপনাদের সঙ্গেও ঘটবে। এখনো শুধরে যান। পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ, সেই যুদ্ধের কথা আজকেরই, কিন্তু তার আগেই আমরা দেখছি যে ভারত পাকিস্তানের আগামীকাল রাতেই কিন্তু হামলা করেছে। কি বলবেন? কেন এই 15 দিন হয়ে গেল, হামলা কালকে হলো কেন? এর আগে হলো না কেন? আমি চাইছি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিক। নরেন্দ্র মোদী সে কাজ করছে না কেন? সর্বদলীয় বৈঠক হয়েছে, সবাই তো নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিয়েছে, এই 15 দিন লাগলো কেন? আজকে যেমন পাকিস্তানকে মানচিত্র থেকে উড়িয়ে দিক আমরা যেমন চাই। চীন যেমন যেভাবে আগ্রাসন করছে আমাদের দেশকে, আমরা জানি চীনের বিরুদ্ধে কেন নরেন্দ্র মোদী কথা বলছে না। আমি পাশাপাশি এটাও বলতে চাই, পহেলগামে যে হামলাটা হলো সেখানে যে এত সাটো নিরাপত্তা, সেই নিরাপত্তা বাহিনীগুলো কোথায় ছিল? তারা যে 50 কিলোমিটার পার করে রাস্তা পেরিয়ে এই ভারতবর্ষে পহেলগামের মধ্যে ঢুকে অতর্কিতভাবে হামলা চালালো। শুধু অতর্কিত নয়, আমরা যে ভাষাটা শুনেছি যে চেক করে করে তাকে মেরেছে, হিন্দু না মুসলিম বলে। তারাটা সময় লাগে, এই সময় তারা পেল কি করে? কেন সেখানে পুলিশ, বিএসএফ, মানে সামরিক বাহিনী ছিল না? কার কথা সেদিন ছিল না? যে সাংবাদিক থেকে শুরু করে সেখানে কি একটাও সিসিটিভি ক্যামেরা ছিল না? তারা ভদ্রভাবে আসলো আর এরকম ঘটনা ঘটিয়ে আমার ভারতবর্ষের 28 জনকে গুলি করে শহীদ করে দিয়ে চলে গেল। আর তাদের এখনো চিহ্নিত করতে পারলো না। কেন করতে পারলো না? কেন পুলিশ ছিল না? এই জবাব মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিতে হবে। ওরা পাবে না। কেন তারা এই কাজগুলো করলো? সেখানে তো একটা পর্যটন কেন্দ্র, পৃথিবীর সমস্ত জায়গা থেকে সেখানে বেড়াতে আসে মানুষ, আর সেখানে হামলা করলো। কি করে হামলা করলো? কেন সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না? কেন সেখানে ফোর্স ছিল না? এর জবাব দিতে হবে না? গৃহমন্ত্রীকে দিতে হবে না? অমিত শাহকে দিতে হবে না? নরেন্দ্র মোদীকে দিতে হবে না? পাকামো মারলে হবে? বাংলাদেশকে বলছে, পাকিস্তানকে বলছে করো, করে তারা চলে গেল, আর এখানে মুসলমানদের দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এইসব নাটকগুলো বন্ধ করুন। আর যদি সত্যিকারের পাকিস্তান করে থাকে, পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিতে হবে। যদি মুছে না দেয় তাহলে বুঝতে হবে নরেন্দ্র মোদীর ষড়যন্ত্র, অমিত শাহের ষড়যন্ত্র, এটা ছাড়া কিছু নয়। আপনার নাম ও পরিচয়? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, দেওয়া আসছে।